সম্মানিত ভিউয়ার্স, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তো প্রতিদিনকের মতো আজকেও একটা কন্টেন্ট করতে বসলাম যে যে সমস্ত মৎস্য খামারি আছে আসলে তাদের জন্য প্রতিদিনের নিত্য নতুন কিছু ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকে যে বিষয়ে কথা বলবো, তো আমার সামনে একজন স্পেশাল গেস্ট আছে। তো আমি বর্তমানে আছি মামুন ভাই ও ফসলাবাদের দোকানে, গাজীপুর লোকেশনে। তো আমার সামনে যিনি আছেন তিনি এসকেপের একজন প্রতিনিধি, টিএসও শরীফ ভাই। ভাই কেমন আছেন? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ভাই, আজকে আপনার সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসলে জিজ্ঞেস করতে চাই। আপনার সাথে বলতে পারেন কোঅপারেটিভ করতে চাই যে আসলে আমি আজকে যে কন্টেন্টটা করতে চাইতেছি আসলে প্রোবায়োটিক্স বিষয়ের উপরে। তো আসলে মৎস্য খামারিরা অনেকেই আসলে প্রোবায়োটিক্স সম্পর্কে জানে, অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আসলে প্রোবায়োটিক্সটা আসলে বিষয়টা কী বা কীভাবে ইউজ করতে হয় বা কী বিষয়ের উপর এটা বেস করে আমি ব্যবহার করব, বা এর ব্যবহার বিধি বলেন, এর কম্পোজিশন, তো অনেক কিছু বিষয়ে তাদের ভিতরে ডাউট থাকে। তো আমরা চেষ্টা করবো আজকে এই বিষয়টা তাদের ক্লিয়ার করার জন্য। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে আসলে প্রোবায়োটিক্সটা আসলে মূলত কী? ধন্যবাদ, ভালো কথা। প্রোবায়োটিক্সটা হচ্ছে মানে শুধু যে মাছ চাষের জন্যই যে প্রোবায়োটিক্স যে প্রযোজ্য তা না। প্রোবায়োটিক্স আমাদের নিজের দেহের জন্য আছে, গবাদি প্রাণীতে আছে, ইভেন সর্বসাকুল্যে সব জায়গাতেই প্রোবায়োটিক্সের মানে প্রয়োজন। প্রোবায়োটিক্স আপনি জানতে চাইলেন প্রোবায়োটিক্সটা কী আসলে। প্রোবায়োটিক্সটা হচ্ছে উপকারী অণুজীবের সমষ্টি, উপকারী অণুজীব। এখন আমাদের যেমন হিউম্যান বডিতে, মানব বডিতে যখন দেখা যায় যে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় বা পর্যাপ্ত থাকে, তখন সে উত্তম বা বেস্ট ইমিউনিটি সম্পন্ন মানুষ থাকে, তখন তাকে কোনো রোগ সহজে অ্যাটাক করতে পারে না। তো এই তদ্রূপ গবাদি প্রাণী বলেন, হাঁস মুরগি বলেন বা আপনার মাছ বলেন, যখন পুকুরে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার চাইতে যখন উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যাটা বেশি থাকবে, তখন দেখা যাবে যে ওই পুকুরটা সেফটি থাকবে। তো এই প্রোবায়োটিকটা হলো উপকারী ব্যাকটেরিয়া, এটাই। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা দর্শক, শুনলেন যে আসলে উপকারী ব্যাকটেরিয়া, যে প্রোবায়োটিক্স যেটা, এটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া। তো এবার আমরা আসলে জানার চেষ্টা করব যে আপনাদের যে ডাউটটা থাকে আসলে কোন ধরনের প্রোবায়োটিক্স আসলে আপনারা ইউজ করবেন এবং আসলে প্রোবায়োটিক্স কেন ইউজ করবেন। তো আমার কাছে প্রথম প্রশ্ন থাকবে আসলে শরীফ ভাই, কোন ধরনের প্রোবায়োটিক্স চাষিরা ব্যবহার করলে আসলে উপকৃত পাবে তারা? এখন ভালো কথা, মানে মৎস্য চাষের ক্ষেত্রে যদি মানে বলতে চান, তাহলে আপনার এখন যে বাংলাদেশের যে ওয়েদার, এই ওয়েদারে দেখা যায় যে সমগোত্রীয় বা সমজাতীয় মাছ একই পন্ডে বারবার চাষ করার ফলে দেখা যায় যে মাটির যে কোয়ালিটিগুলো আছে, মাটির পিএইচ আছে, মাটির যে উর্বরতা আছে, সব কিছু ঠিক থাকে না। আর আমাদের দেশে হচ্ছে যে অ্যালুমিনিয়াম ফসফক্সাইড, যেটা আমরা বলি বিষ ট্যাবলেট, যেটা যে ইনসেক্টটাকে নিধন করার জন্য ইউজ করে চাষিরা, এটা ইউজ করলে কোনো একটা জরিপ বা কোনো একটা গবেষণায় সায়েন্টিফিক গবেষণায় দেখা গেছে যে একটা মাটিতে এক জায়গায় যদি একটা অ্যালুমিনিয়াম ফসফক্সাইড যদি বিষের ট্যাবলেটটা ইউজ করা হয়, তাহলে 14 বছর পর্যন্ত অ্যাকশন থাকে। এখন তাহলে প্রশ্ন থাকতে পারে যে এরা 14 বছর পর্যন্ত অ্যাকশন থাকবে, তাহলে ওইখানে মাছ হচ্ছে কেন? কিন্তু এটা 7 দিন পর্যন্ত বা 5 দিন পর্যন্ত এক্সট্রিম পর্যায়ে আছে ওখানে অ্যাকশনটা। কিন্তু মানে ডে বাই ডে, তারপরে মানে ডে বাই ডে ওটা অ্যাকশনটা কমে যাবে, কিন্তু থাকবে, মানে একবারে ভ্যানিশ হবে না, মৃদু মাত্রায় থাকবে, যেটা মানে খুব হার্মফুলি হবে না, চরম মাত্রায় ক্ষতিকর হবে না। এখন এই যে মাটির যে সমস্যাগুলোর জন্য এখন বাংলাদেশে কালচারে বা রেনু প্রোডাকশনে অবশ্যই সয়েল প্রোবায়োটিক ব্যবহার করতেই হবে। ওয়াটার প্রোবায়োটিকের পাশাপাশি সয়েল প্রোবায়োটিক। এখন ওয়াটার প্রোবায়োটিক দেখা যায় যে কি হয়, ওয়াটার প্রোবায়োটিক পানিতে বিদ্যমান যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো মানে যে আছে, এগুলোকে হয়তো বা ম্যানেজ করার জন্য বা এগুলোকে নষ্ট করার জন্য কাজ করে। কিন্তু এই যে হাই ডেন্সিটিতে যে আমরা মাছ চাষ করতেছি, হাই ডেন্সিটিতে বিশেষ করে ক্যাটফিশগুলো, শিং বা পাবদা গুলশা, এগুলো হাই ডেন্সিটিতে ইউজ করার পরে দেখা যায় যে ওই হাইলি পরিমাণে আপনার খাদ্য খাওয়াচ্ছে। কিছু কিছু চাষি 2 বেলা 3 বেলা খাওয়ায়, 3 বেলাও দেখাচ্ছে ফিটিং করতেছে। এই 3 বেলা ফিটিং করতে গিয়ে
দেখা যায় যে এই খাদ্যগুলো খাচ্ছে, মাছ খাওয়ার পরে দেখা যায় যে এগুলো মানে অর্ধ ডাইজেস্টিভ অবস্থায় বা 70% পর্যন্ত আনডাইজেস্ট অবস্থায় মলত্যাগ করতেছে। কারণ মাছের প্রপারলি ডাইজেশনের জন্য যে এনজাইমগুলো দরকার, এই এনজাইমগুলো মানে নিচে মাছ মানে মাছের নিজ দেহ থেকেও অনেক সময় সেক্রেশন হয় না, বা বাইরে থেকেও চাষি ভাইয়েরা প্রোভাইড করে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আনডাইজেস্ট অবস্থায় এগুলো ফিডগুলো মলত্যাগ করতেছে, এগুলো সব তলানিতে গিয়ে পচতেছে। তলানিতে গিয়ে যে যেটা আমরা বলি ওয়েস্টেজ আর কি। হ্যাঁ ওয়েস্টেজ, যে তলানিতে গিয়ে যে মানে পরিবেশটাকে নষ্ট করে ফেলতেছে। এখন এই সয়েল প্রোবায়োটিক যদি চাষি ভাইয়েরা যদি ব্যবহার করে, তাহলে কি করবে, এই ওয়েস্টেজগুলোকে, এই মানে মলগুলোকে বায়োডিগ্রেডেবল করে, মানে এটা ভেঙে মাছ চাষের মানে উপকারী মুক্ত নাইট্রোজেনে তৈরি করবে, যেটা মাছের জন্য অনেক উপকার হবে। তো অবশ্যই সয়েল প্রোবায়োটিক এবং ওয়াটার প্রোবায়োটিক দুইটাই এখন মাছ চাষিদের ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আসলে কি ধরনের বর্তমান বাজারে তো অনেক ধরনের প্রোবায়োটিক্স আছে, তো আপনি যেটা বললেন সয়েল প্রোবায়োটিক্স এবং ওয়াটার প্রোবায়োটিক্স, আপনার সাথে আমি একমত যে আসলে সয়েল প্রোবায়োটিক্স ওয়াটার প্রোবায়োটিক্স দুইটাই আসলে ইউজ করতে হবে। আসলে কেমন মানের সয়েল প্রোবায়োটিক্স এবং ওয়াটার প্রোবায়োটিক্স চাষিদেরকে ব্যবহার করা উচিত বলে আপনি মনে করতেছেন? অবশ্যই ভালো মানের। ভালো মানের এখন কেমনে বুঝবেন, আমি একটা কথা বলি যে প্রোবায়োটিক কিন্তু বাতাসের সংস্পর্শে এসে অ্যাক্টিভ হয়ে যায়। এই বিষয়টা যখন যে চাষি ভাইয়েরা এই প্রোবায়োটিক ইউজ করবে, তখন বাংলাদেশে অসংখ্য কোম্পানির প্রোবায়োটিক্স আছে। এখন এটার প্রথম ইয়াটা হচ্ছে মরুকীকরণটা একটু ভালো করে খেয়াল করে নিতে হবে। কারণ এমন 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 মানে এমন এমন প্রোডাক্টস আছে যেগুলো হচ্ছে টিস্যু ব্যাগের মাধ্যমে প্রোবায়োটিক ক্যারিয়ার করতেছে। টিস্যু ব্যাগের মাধ্যমে যদি মানে হালকা প্যাকেজিংয়ের মাধ্যমে যদি প্রোবায়োটিক ক্যারিয়ার করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাতাসের সংস্পর্শে, কারণ বাতাসে পানি আছে, H2O আছে, তো বাতাসের যে পানি আছে, পানি পেলে তো প্রোবায়োটিক অ্যাক্টিভ হবেই। তো এই যে ভালো মানের, আর হচ্ছে যে প্রোবায়োটিকের ধরনগুলো যদি বলতে চান, তাহলে ব্যাসিলাস গ্রুপের যে প্রোবায়োটিকগুলো মানে দেখে নিতে হবে যে ব্যাসিলাস কোন কোন ব্যাসিলাসের কী কী টাইপের ব্যাকটেরিয়াগুলো আছে, এবং যে আপনার মাটির যে গুণাগুণগুলোকে ঠিক রাখার জন্য রুডোস্কোকাস গ্রুপের যে প্রোবায়োটিকগুলো আছে। ইভেন হচ্ছে যে প্রোবায়োটিককে আরও ত্বরান্বিত করার জন্য বা অ্যাক্টিভ ভাবে কাজ করার জন্য অবশ্যই প্রোবায়োটিকের সাথে এনজাইম যদি ব্যবহার করা যায়, তাহলে এনজাইম প্রোবায়োটিককে সাহায্য করবে কাজ করার জন্য। তো এই ব্যাসিলাস গ্রুপের, রুডোস গ্রুপের, তারপরে হচ্ছে যে সয়েল প্রোবায়োটিকের আরও যে উপাদানগুলো আছে, এইগুলো দেখে শুনে এবং ভালো মানের মরুকীকরণ বা ভালো মানের কোম্পানির ব্যবহার করার জন্য মানে আমি মানে বেস্ট মনে করি। দর্শক আপনারা শুনলেন, আপনারা অবশ্যই প্রোবায়োটিক্সের সাথে যদি আসলে এনজাইমের কিছু প্রোবায়োটিক্স যদি তার সাথে অ্যাড করা থাকে, আমার মনে হয় সেই প্রোবায়োটিক্স হচ্ছে আমার মনে হয় সবথেকে সেরা কোয়ালিটির প্রোবায়োটিক্স, এবং সেটা পুকুরের জন্য সবথেকে ভালো মানের কাজ করবে। তো আপনারা এগুলো আপনারা অবশ্যই যে প্রোডাক্টটি কিনেন না কেন, এগুলো কম্পিটিশন দেখে চাই চাষি ভাইদের উদ্দেশ্যে পরিশেষে বলতে চাই যে যেসব ভাইয়েরা মানে হাই ডেন্সিটি শিং, পাবদা, গুলশা, বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলে, নাটোর অঞ্চলে, দের হচ্ছে যে কুমিল্লা অঞ্চলে, এইসব অঞ্চলে যারা এই হাই ডেন্সিটিতে যারা এই ক্যাটফিশগুলো করে, প্রোবায়োটিক বেস ঘন ঘন প্রোবায়োটিক মানে ব্যবহার করলে, প্রোবায়োটিক বেস কালচার করলে, তাহলে তাদের কিন্তু মানে জীবাণুনাশকটা একটু কম ব্যবহার করলেও চলবে। সেক্ষেত্রে কস্টিংটা তার কমে যাবে। জীবাণুনাশক তাহলে মানে কেন ব্যবহার করবেন না, এটা প্রশ্ন থাকতে পারে। আপনার পুকুরে যদি উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা সবসময় বেশি থাকে, আপনি নিয়মিত ব্যবহার করে গেলেন প্রোবায়োটিক, তাহলে প্রোবায়োটিক তো ক্ষতিকারক মানে ব্যাকটেরিয়াগুলোকে, ক্ষতিকারক অণুজীবগুলোকে বক্ষণ করে ফেলতেছে, উপকারী ব্যাকটেরিয়াগুলো ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে বক্ষণ করে ফেলতেছে বা বিস্তার করতে দিতেছে না, ক্লোনাইজেশন করতে দিতেছে না। তাহলে যদি আপনার পুকুরে যদি ক্ষতিকারক ব্যাকটেরিয়াই না থাকে, তাহলে আপনি জীবাণুনাশক করবেন কেন? বিকেসি গ্রুপগুলো বা যেগুলো যে মানে ডিসইনফেক্টেন্ট গ্রুপগুলো যে আছে, তাগুলো সেগুলো কম ব্যবহার করলেও চলবে। এই ক্ষেত্রে আপনাদের কস্টিং কমে যাবে। আর দেন হচ্ছে যারা খুলনা, বাগেরহাট বা চিটাগাং অঞ্চলে যারা যে ভাইরা যে চাষিরা চিংড়ি চাষ করে, চিংড়ির চাষের জন্য চিংড়ির আপনারা ভালো জানেন যে চিংড়ির মানে একটা প্রধান একটা কাজ হচ্ছে যে চিংড়ির খোলস পরিবর্তন করা। এই খোলস পরিবর্তন করার জন্য প্রোবায়োটিক সর্বোচ্চ পর্যায়ে হেল্পিং করে। প্রোবায়োটিক
সর্বোচ্চ পর্যায়ে হেল্প করে চিংড়ি খোলস মানে মূলটাকে যে খোলসটাকে পরিবর্তন করার জন্য, এবং পর্যাপ্ত পরিমাণে শেপ মানে যে একটা ফিক্সড সময়ের মধ্যে চিংড়ি বাজারজাতকরণের জন্য যে শেপে আনার জন্য সর্বোচ্চ পর্যায়ে প্রোবায়োটিক কাজ করে। তো এই জন্য আমি বলতেছি প্রোবায়োটিক হাই ডেন্সিটিতে যারা, বিশেষ করে হাই ডেন্সিটিতে যারা করবেন তারা প্রোবায়োটিকের উপরে আস্থা রাখবেন। এবং আমি বিলিভ করি যে আমি আমার এই 6-7 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখতেছি যে মাঠ পর্যায়ে কাজ করে, যে প্রোবায়োটিক হাই ডেন্সিটির যা সর্বোচ্চ পর্যায়ে প্রোবায়োটিক ইউজ করতেছে তারা সাকসেসফুল হচ্ছে। এবং ইভেন এই গত বছরে একটা চাষি আমার তিন কাটা মানে এখানে মানে ময়মনসিংহে যেটা হিসাব করে 10% 1 কাটা, 3 কাটাতে সে প্রায় 336-350 মনের মতো শিং এই 7-8 মাসে সে কালচারিং করে সে সেল করতে পারছে। সে তার কাছে আমি কথা বলতে গেছি, সে গাট প্রোবায়োটিকগুলো খাওয়াইছে। প্রোবায়োটিক কিন্তু আরেকটা ধরনের প্রোবায়োটিক আছে, সেটা হচ্ছে গাট প্রোবায়োটিক। অন্ত্রের জীবাণুগুলোকে নষ্ট করে দিয়ে গাটগুলোকে ঠিক রাখার জন্য গাট প্রোবায়োটিক খাওয়াইছে। দেন হচ্ছে পানিতে যে প্রোবায়োটিকগুলো আছে, সয়েল প্রোবায়োটিক এবং হচ্ছে যে ওয়াটার প্রোবায়োটিক, এগুলো সে নিয়মিত ব্যবহার করছে। কিন্তু ডিসইনফেক্টেন্ট বা বিকেসি গ্রুপগুলো বা জীবাণুনাশকও ব্যবহার করছে, কিন্তু কম ব্যবহার করছে। তো ধন্যবাদ সবাইকে। আমি আশা রাখি যে এইভাবে যদি আপনারা মানে চেষ্টা করেন, আপনারাও সাকসেসফুল হতে পারবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ ভাই, আপনি যে মূল্যবান কথাগুলো বললেন, আসলে কথাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, মৎস্য খামারি যারা আছেন, যারা দেখতেছেন, আপনারা অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। তো আমি মনে করি মাছ চাষের জন্য গাট প্রোবায়োটিক্স এবং পুকুরের সয়েল এবং ওয়াটার প্রোবায়োটিক্স এগুলো পুকুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যে প্রোডাক্ট ইউজ করবেন না কেন, এই প্রোডাক্টের গুণগত মান তো সব কিছু দেখে আসলে ব্যবহার করবেন। আশা করা যায় আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।